একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন বাংলাদেশের ইতিহাসের সূচনা। কোটাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে গিয়ে রূপ নেয় এক দফা এক দাবিতে, যার ফলশ্রুতিতে হয় সরকার পতন। সেই পরিবর্তন এবং আন্দোলনের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যাদের জন্য এই পরিবর্তন এবং এই আন্দোলন সংগঠিত হয়েছিল সেই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। দর্শক, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করি কেমন আছেন, কি পরিস্থিতি দেখছেন, তাহলে আমরা তাদের কাছে খুব একটা সন্তোষজনক উত্তর শুনতে পাই না। তাদের মুখে তাদের বিভিন্ন ধরনের উদ্বেগের কথা শুনতে পাই, অস্থির সময়ের কথা শুনি। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম উদ্বেগ ব্যক্ত করেন। এই পরিস্থিতিগুলো কেন তৈরি হলো সেগুলোর আজকে উত্তর খোঁজার চেষ্টা করব। একই সাথে আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, তাদের যে মতপার্থক্য রয়েছে সেগুলোতে কিভাবে একমতে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। অপরদিকে মাঠের রাজনীতি বলছে ভিন্ন কথা। সেখানে আমরা শুনছি স্লোগান, পাল্টা স্লোগান, একে অপরকে কটাক্ষ করে বক্তব্য, অশ্লীল স্লোগান। মাঠের রাজনীতির যে এই ভিন্ন পরিস্থিতি, এগুলো আমাদেরকে কি বার্তা দিচ্ছে, এই উত্তরগুলোই আজকে খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন শাহনাজ পারভীন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। স্বাগত আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শুরুতেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তিনি দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের দায়িত্ব নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জনগণ অন্তর্বর্তী সরকারের উপর কতখানি আস্থা রাখতে পারছে বলে আপনি মনে করেন? আস্থার জায়গাটা নিম্নগামী বলে মনে হচ্ছে, কারণ আমরা এই সরকারের প্রতি যতটা আশাবাদী ছিলাম সেই আশা আমাদের কমে এসেছে দিন দিন। কারণ আমরা চেয়েছিলাম যে কিছু নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিবেন, যার মাধ্যমে দেশে একটা জনগণের সরকার নির্বাচিত হবে। তো তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা হচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এর ফলে এই সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিন কমে যাচ্ছে। আপনি মবের কথা বললেন, নির্বাচনের প্রসঙ্গ আনলেন, এগুলি তো হচ্ছে রাজনৈতিক দলের একটি বন্দোবস্ত। কিন্তু আমি এই কথাটি কেন বললাম, কারণ মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটে গেল, এর পরবর্তীতে আমরা যে পরিস্থিতি সৃষ্টি হতে দেখলাম, এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আসলে সাধারণ জনগণ কতটুকু গ্রহণ করতে পারছিল, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে। একই সাথে সেখানে যখন দুজন উপদেষ্টা উপস্থিত হলেন, তাদেরকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো। এই পরিস্থিতিগুলো কি বার্তা দিচ্ছে আমাদেরকে? আসলে মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে ওই সময়টাতে কিছু গুপ্ত রাজনৈতিক সংগঠন জনগণের মাঝে এক ধরনের বিভ্রান্তি ছড়াইছে। দেখবেন জামাতের আমির উনি কিন্তু নিজেই বলেছেন যে লাশের সংখ্যা কমিয়ে বলা হচ্ছে। তো ওনার মতো একজন লোক যদি এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, তাহলে তো জনগণের মাঝে কিছু প্রশ্ন জেগে উঠবে, তখন তারা তো এরকম একটা অস্থির পরিবেশ সৃষ্টি করবেই। তো আমার মনে হয় মাইলস্টোনের ওই ঘটনাটা সম্পূর্ণ কিছু গুপ্ত সংগঠন বা মব সৃষ্টির মাধ্যমেই এটা এইরকম প্রশ্ন আসছে জনগণের মনে। তারা এই ধরনের প্রোপাগান্ডা কেন ছড়াচ্ছে বলে মনে করেন? এই প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের কি কোনো লাভ আছে? গত 17 বছর ধরে শিবির, ছাত্র শিবির দেখবেন সব জায়গায় গুপ্তভাবে রাজনীতি করে এসেছে। তারা প্রতিটা ক্যাম্পাসে এখন অবধি গুপ্তভাবে রাজনীতি করছে, কিছু কিছু ক্যাম্পাস বাদে। তাদের কাজই হচ্ছে এটা, তারা গুপ্ত রাজনীতি করবে এবং মব সৃষ্টি করবে, অস্থিরতা সৃষ্টি করবে। তারা শুরু থেকেই এরকম কাজ করা অভ্যস্ত সবসময়। তার মানে আপনি কি ইঙ্গিত করছেন যে এই মব সৃষ্টির পিছনে একমাত্র ছাত্র শিবির কিংবা ডানপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাই জড়িত? অবশ্যই আমি শিবিরকে এ ব্যাপারে দোষ দিব, কারণ দেখেন কিছুদিন আগে তিতুমির কলেজে একটা ছাত্র শিবিরের কমিটি হয়েছে। ওই কমিটি কিন্তু 6 মাস আগের যে সাধারণ সম্পাদক একই
মানে সাধারণ সম্পাদক যিনি হয়েছে সে কিন্তু আগের কমিটিতেও সাধারণ সম্পাদক ছিল। ও কিন্তু চেয়েছিল যে 5 তারিখের পরে 5ই আগস্টের পরে 7ই আগস্ট ফেসবুকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। সেই কিন্তু এরকম স্ট্যাটাস দিয়ে ক্যাম্পাসে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সেই কিন্তু আবার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তো এখানে তো আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি তারা এই ধরনের মব সৃষ্টি করে একরকম কথা বলতেছে, আবার তারা নিজেরাই মানে দলের দায়িত্ব যখন গুপ্ত থাকতেছে তখন তারা মব সৃষ্টি করে এরকম কথা বলতেছে, যখন তারা দায়িত্ব আবার তাদেরকে দায়িত্ব পেতে দেখা যাচ্ছে ছাত্র শিবিরের। তো সেখান থেকে তো এই বিষয়গুলো স্পষ্ট। কিন্তু তারা তো এখন গুপ্ত অবস্থায় নেই, তারা তো এখন ফ্রন্ট লাইনে আছে, তাহলেও তাদেরকে এই মব কেন সৃষ্টি করতে হচ্ছে? কিছু কিছু ক্যাম্পাস বাদে বেশিরভাগ ক্যাম্পাসে তাদের এখন অবধি কোনো কমিটি প্রকাশ করা হয় নাই, তাহলে তারা ফ্রন্ট লাইনে কিভাবে রাজনীতি করছে? যেই ক্যাম্পাসের কথা আপনি বললেন সেখানে তো ফ্রন্ট লাইনে রাজনীতি করছিল। যেখানে তাদের কমিটি প্রকাশ করা হয়েছে দেখবেন সেখানে তারা বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে। এর প্রমাণস্বরূপ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখতে পারেন শিবিরের কিরকম তাণ্ডব তারা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বিএনপি কি ধরনের অ্যাকশন গ্রহণ করেছে? তাদের বিরুদ্ধে তো বিএনপির অ্যাকশন গ্রহণ করার কথা না, কারণ বিএনপি তো এখন ক্ষমতায় নাই এবং প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা অ্যাকশন গ্রহণ করবে। এই অ্যাকশন গ্রহণ করার কথা তো বিএনপির না। সরকার এবং প্রশাসনের অ্যাকশন নিয়ে কথা বলবো আমরা, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। শাহনাজ, বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম, প্রশাসন এবং সরকারের পদক্ষেপ নিয়ে আপনি কথা বলছিলেন। প্রশাসন এবং সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে না, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি কোনো প্রেশার ক্রিয়েট করেছেন সরকারের উপরে? দেখেন, আমরা নোবেল বিজয়ী একজন ব্যক্তি যখন উপদেষ্টা হয়েছিলেন তখন আমরা এই সরকারের উপর খুবই আশাবাদী ছিলাম, কিন্তু যত দিন গেছে আমরা ততই হতাশ হয়েছি। এই সরকারের মানে কথাবার্তা, এই সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা উপদেষ্টাদের বিএনপিকে নিয়ে গালিগালাজ করা, বিভিন্ন ধরনের মব সৃষ্টি দেখে আমরা হতাশ হয়েছি। তো আমি বলতে পারি যে এই সরকার যে প্রশাসন কন্ট্রোল করতে পারছে না, এটা তার ব্যর্থতা। এ কারণেই বললাম যে জনগণের আস্থা এ কারণেই দিন দিন নিম্নগামী হচ্ছে। হতাশার পরেও তো এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, এই সরকারের উপরেই আস্থা রাখছেন আপনারা। দেখুন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমাদেরকে বারবার বলছেন যে আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো তার প্রেক্ষিতে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি। সরকার কি সহযোগিতা যাতে এই সরকার কোনোভাবেই ব্যর্থ না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হতে দেখলাম। 2 দিন যাবত আর কি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিবৃতিতে বলা হলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ দমনের প্রশ্নে একমত অবস্থানে আছে। সেই একই বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু বলেছেন মাইলস্টোনের ঘটনা এবং ওইখানে 2 উপদেষ্টার বিক্ষোভের মুখে পড়া এবং সচিবালয়ের ঘটনা, এসব দেখে মনে হচ্ছে জনগণ সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। একই বৈঠক শেষে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন শুধু সংকট উপস্থিত হলেই প্রধান উপদেষ্টা তাদেরকে বৈঠকে ডাকেন এবং কাউকে না কাউকে দেখান যে তারা সহমত অবস্থানে রয়েছেন। এর পরবর্তীতে যদি এরকম কোনো সংকট উপস্থিত হয় তাহলে তারা যদি প্রধান উপদেষ্টা যদি রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ না করেন তাহলে তারা এই ধরনের আমন্ত্রণে আর সাড়া দেবেন না। তো এই যে প্রধান উপদেষ্টার বিবৃতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে বিবৃতির রয়েছে, এখানে কি সামঞ্জস্যতা আপনি দেখেন? দেখেন, প্রত্যেকটা দলের মতামত এক হওয়া কখনোই সম্ভব না।
কারণ প্রতিটা দলের একমত যদি হতো তাহলে তো প্রত্যেকটা দলকে যদি একই মতামতে বাধ্য করা হয় তাহলে তো আরেকটা ফ্যাসিস্ট সরকার কায়েম হবে। তো এখানে প্রত্যেকটা দলের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের হচ্ছে, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এটাই। আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি। এরপর আমরা দেখতে পেলাম যখন দেখতেছে দলের ভিতর পতিত স্বৈরাচার দেশের কোনো জায়গায় অস্থিরতা সৃষ্টি করতেছে তখন আমাদেরকে ডাকতেছেন। তো বিষয়টা এমন হয়ে গেছে যে খেয়া পার হইলেই মাঝি খারাপ। এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকার সম্পর্কে কি চিন্তা ভাবনা করেন, অর্থাৎ সরকারটিকে তারা মুখে মুখে বলছেন যে তারা সাপোর্ট করছেন, কিন্তু মাঠের রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি সেখানে আমরা দেখছি যে গালি গালাজ, একে অপরকে কটাক্ষ করে মন্তব্য, এগুলো ভিন্ন কোনো দিকে ইঙ্গিত করছে কিনা? আমি একটা কথা বলেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। প্রত্যেকটা দলের মতামত কখনোই এক হবে না, এক হওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেকটা দলের মতামত এক হলে তো আবার একটা ফ্যাসিস্ট কায়েম হবে। তো সেখানে প্রত্যেকটা দলের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। এক্ষেত্রে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন অবস্থানের ক্ষেত্রে বিভিন্ন দলের ভিতর বিভিন্ন ধরনের পার্থক্য থাকতে পারে। শাহনাজ, আপনার কথা শুনছিলাম, আরও কথা শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরবো দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। শাহনাজ, আপনারা তো গত বছর জুলাই বিপ্লবের সময় অংশগ্রহণ করেছেন, সেই সময়ের কথা একটু আপনার মুখে শুনতে চাই। দেখেন, গত বছর জুলাই আগস্টের শুরু থেকেই আমরা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলাম। আমাদের ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সম্মুখ সারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই কিন্তু আহত হয়েছিলেন। তারপর আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উনিও কিন্তু এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। এই আন্দোলনে আমাদের ছাত্র দলের, শুধুমাত্র ছাত্র দলের 143 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এরপর অসংখ্য নেতাকর্মী আমাদের আহত হয়েছেন। এখন অবধি আমাদের অনেক নেতাকর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তো তাদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে? হ্যাঁ, তাদের চিকিৎসার জন্য আমাদের দল থেকে বিভিন্ন ধরনের করা হচ্ছে। সেটা তো আপনাদের দলীয় উদ্যোগ, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কি আপনারা পেয়েছেন? না, এই ধরনের কোনো সাহায্য সহযোগিতার কথা আমি এখন অবধি জানি না। সাহায্য সহযোগিতা আমাদের দলের যে নেতাকর্মী তাদেরকে আমাদের দল থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপর এটা থেকেই প্রমাণিত হয় যে একটা ছাত্র সংগঠনের 143 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তারপর দলের একদম শীর্ষ পর্যায়ে 2 নেতায় আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তো এখান থেকে প্রমাণিত হয় যে আমরা প্রথম থেকে শেষ অবধি জুলাই আন্দোলনে অনেক বেশি অবদান রেখেছি। আমাদের অনেক অবদান সব থেকে বেশি ছিল। সেই অবদানের স্বীকৃতি কি এখন এসে পাচ্ছেন? না, আমরা সেই অবদানের স্বীকৃতি এখন একদমই পাচ্ছি না। দেখেন, যেখানে আবু সাইদ আর আমাদের ছাত্রদলের ভাই ওয়াসিম একই দিনেই শহীদ হয়েছিলেন। চট্টগ্রামে সর্বপ্রথম শহীদ আমাদের ওয়াসিম ছাত্রদলের। কিন্তু আবু সাইদকে, মুগ্ধকে অনেক বড় করে দেখানো হলেও আমাদের ছাত্রদলের ভাই শুধুমাত্র ছাত্রদল করার জন্যই কিন্তু তাকে কোনো ক্ষেত্রে তার নামটা নেওয়া হয় না। তার কোনো বিষয়ে এই সরকার মানে সাহায্য সহযোগিতা করে না। এই মানে তার নামটা সব জায়গা থেকেই বাদ দেওয়া হয়েছে, কোনো জায়গায় তার নামটা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছাত্রদল করার কারণে। আপনি আপনার মুখে একটি কথা শুনছিলাম, আপনি বলেছেন যে জেল খাটার একটি বিষয় আপনার সাথে জড়িত। এই বিষয়টি আসলে কি ছিল? আসলে 2022 সালের 10 ডিসেম্বর আমাদের একটা সমাবেশ হওয়ার কথা ছিল, মানে সব বড় সমাবেশ। তো ওই সমাবেশের আগে 7 ডিসেম্বর আমি পল্টন পার্টি অফিসে যাই। ওখানে আমাদের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। তো
ওইখানে যাওয়ার পর এক পর্যায়ে পুলিশ খুবই আক্রমণাত্মক আচরণ শুরু করে। খুব ওই দিন জানেন খুব তাণ্ডব চলেছিল, একদম ওই এলাকায় লোক মারাও গিয়েছিল। তখন ওই সময় 7 ডিসেম্বর আমি পল্টন পার্টি অফিস থেকে গ্রেপ্তার হই। আমাকে তারপর নিয়ে আসা হয় ডিবি অফিসে। ওখান থেকে আমাকে 2 দিন পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তারপর আমি 2 মাস জেল খেটেছিলাম। ওখানে কি আপনি একা ছিলেন না আপনাদের দলের আরো নেতাকর্মীরা ছিলেন? ওইখানে আমাদের দলের নেতাকর্মীরা, ওখানে তো মেয়েরা থাকবে, আরো আমরা 5 জন একই সাথে গ্রেপ্তার, একই সাথে আমরা 5 জন অ্যারেস্ট হয়েছিলাম। তো মহিলা দলের 3 জন ছিলেন, আমরা ছাত্র দলের 2 জন ছিলাম। আমি 2 মাস জেল খেটেছিলাম। আসলে জেলখানার ওই অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভয়াবহ ছিল, খুবই খারাপ। ওই দিনগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ জেলখানায় অনেকে আছে ওই পরিস্থিতিটাকে অনেকে মেনে নেয়, কিন্তু আমি ওই পরিস্থিতি, ওই পরিবেশকে কোনোভাবেই মেনে নিতে পারি নাই, যার কারণে আমার 1 সেকেন্ডও ভালো কাটে নাই জেল খাটায়। এখন পর্যন্ত ওইটা নিয়ে আপনার ভিতরে একটা ট্রমা রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। অবশ্যই ট্রমা রয়েছে। আমি ওই সময়টার কথা মনে হলে আমার ভিতরে এক ধরনের ভয় কাজ করে। মানে আমি দুনিয়াতে সবথেকে ভয় পাই মনে হয় জেলখানা জিনিসটা। শাহনাজ, আপনাদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশকে নিয়ে? অবশ্যই দেখেছেন আমাদের দল থেকে 31 দফা দেয়া হয়েছে। তো অবশ্যই সেই 31 দফার বাস্তবায়ন করার চিন্তাভাবনা আমাদের রয়েছে। আর বিভিন্ন ধরনের 31 দফা বাস্তবায়ন মানেই কিন্তু অনেকটা দেশের, আমাদের দলের কি চিন্তা ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেকটা হয়ে যায়, কাভার হয়ে যায়। তো এটা মানে 31 দফার মধ্যেই সবকিছু রয়েছে। শাহনাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আজকে একেবারেই সময় নেই, বিদায় নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।